আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3 এর থার্ড লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব লব্ধি বল এবং লব্ধি বলের সাহায্যে কোন একটা তলে যদি ঘর্ষণ বল থাকে তাহলে সেই তলের ক্ষেত্রে বলের সমীকরণটা কেমন হবে, এই জিনিসটা আজকে আমরা শিখব। তো চলো শুরুতে আমরা দেখি লব্ধি বল জিনিসটা আমাদের কি বোঝায়। তো মাথায় রাখবা, লব্ধি বল এই জিনিসটা বলতে বোঝায় একাধিক বলের যোগফল। একাধিক বলের যোগফল, এই যোগফলটা কিন্তু নরমাল বীজগাণিতিক যোগফল না। এই যোগফল বলতে আমরা বুঝবো ভেক্টর যোগফল। ওকে, ভেক্টর যোগফল মানে আমাদের এখানে দিকটাকেও হিসেবের মধ্যে নিতে হবে। বুঝতে পারছি কথা? তো নরমাল বীজগাণিতিক যোগফলের ক্ষেত্রে আমরা দিক টিক নিয়ে কোনো ক্যালকুলেশন করি না, তবে এই যোগফল মানে যে ভেক্টর যে যোগফলটা, এখানে আমাদের দিক নিয়েও কি করতে হয়, হিসেব করতে হয়। ঠিক আছে, তো দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে কি পাইছি ভাইয়া, যে ধরো আমার কাছে এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমি এফ পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছি, এর কারণে এই বস্তুর মধ্যে এ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তখন আমরা কি করতাম, এই যে প্রযুক্ত বলটা, এই বলের মানটা কি হইতো, এফ, এটা হচ্ছে বস্তুর ভর আর ত্বরণের গুণফলের সমান, তাই না? এই জিনিসটা আমরা পাইছি সেকেন্ড সূত্র থেকে। ওকে, এখন দেখো এই যে একটা বস্তু, এর উপর এখানে একটা বল প্রয়োগ হয়েছে। এখন সবসময় কি একটা বস্তুর উপর একটা বলই প্রয়োগ হবে? একের অধিক পরিমাণে বল প্রয়োগ হইতে পারে না, দুইটা, তিনটা, চারটা। এটা খুবই স্বাভাবিক বিষয় যে একটা বস্তুর উপর একের অধিক পরিমাণে কি করবে, বল কাজ করবে। তো ধরো আমি ওরকম একটা সিচুয়েশন চিন্তা করছি যে এইটা হচ্ছে আমার একটা বস্তু, এম ভরের বস্তু, এর উপরে তুমি এই একই দিক থেকে দুইটা বল প্রয়োগ করছো। একটা বল হচ্ছে F1, একটা বল হচ্ছে কত, F2। এতে এই বস্তুর মধ্যে এ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। বুঝতে পারছি কথা? তাহলে এই যে ত্বরণটা এখন সৃষ্টি হইলো, এই ত্বরণটা সৃষ্টির জন্য কিন্তু একটা বল এখন দায়ী না, শুধু F1 ও দায়ী না, শুধু F2 ও দায়ী না। এখানে F1 F2 এই দুইজন মিলে কিন্তু এই ত্বরণটা সৃষ্টি করছে। বুঝতে পারছি কথা? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা তখন আর এই যে F = ma এই জিনিসটা লিখতে পারি না, তখন একটু আপডেট ভার্সনে লিখি। আমরা কিভাবে লিখি, যেহেতু একের অধিক বল, তখন আমরা কি করে এখানে লিখি, সামেশন অফ F হচ্ছে কত, ma। এটা দ্বারা কি বুঝাইতেছে, যখনই তুমি দেখবা এই সাইনটা দেওয়া আছে যে সামেশন অফ F হচ্ছে কত, ma, এই জিনিসটা তোমাকে বোঝাইতেছে যে এম ভরের যে বস্তুটা, ওই বস্তুর মধ্যে যে এ ত্বরণটা সৃষ্টি হয়েছে, এই ত্বরণটা একটা বল দ্বারা সৃষ্টি হয় নাই, একের অধিক পরিমাণে কি আছে, ওই বস্তুতে বল কাজ করতেছে। এই জন্য আমরা কি করি, সামেশন অফ F এখানে কনসিডার করি। তখন আর আমরা F = ma এই জিনিসটা লিখি না, তখন লিখি সামেশন অফ F হচ্ছে কত, ma। বুঝতেছো কথা? তো আমাদের যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত বস্তুর উপর দুইটার বেশি বল আমরা প্রয়োগ পাবো না। একটা বস্তুর উপর দুইটা পর্যন্ত বল প্রয়োগ, বাট দুইয়ের বেশি বল কাজ করতে পারে, এটা আমরা বড় ক্লাসে উঠে শিখবো। তো আমাদের এসএসসি লেভেল পর্যন্ত একটা বস্তুর উপর দুইটা বলই কাজ করবে, এবং দুইটা বল দুইভাবে কাজ করবে। একটা কি, হয় দুইটা বল একই দিকে কাজ করবে, অথবা দুইটা বল বিপরীত দিক থেকে কাজ করবে। একটা বস্তুর উপর হয় দুইটা বল একই দিক থেকে কাজ করবে, অথবা একটা বস্তুর উপর দুইটা বল বিপরীত দিক থেকে কাজ করবে। এই দুইটা সিনারিওর বাইরে আমরা পাবো না। এখন দেখো এই যে সামেশন অফ F, এটাকে দেখো আমার ভাঙতে হবে, তাই না? ভেঙে তো লিখতে হবে যে সামেশন অফ F হচ্ছে কত, ma। তাহলে দেখো এই বস্তুর উপর দুইটা বল আছে, F1 আর একটা হচ্ছে কত, F2। তো যেহেতু দুইটা বল একই দিকে আছে, এর জন্য আমরা এই সামেশন অফ Fটাকে ভেঙে কি করব, F1 প্লাস F2। যেহেতু একই দিকে, এর জন্য এদেরকে আমরা কি করে দিব, যোগ করে দিব। বুঝতে পারছি কথা? ইকুয়ালস টু কি পাবো আমরা, ma। ওকে, তাহলে একটা বস্তুর উপর যদি দুইটা বল একই দিক থেকে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে যে লব্ধি বলটা হবে, সেই বলটা হবে কি, তাদের যোগফলের সমান। বুঝতে পারছি কথা? এখন ধরো আমরা আরেকটা, আমাদের ধরো ফার্স্ট কেস ছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। এবার ধরো আমরা থার্ড কেস চিন্তা করতেছি। থার্ড কেস কি, এই যে একটা বস্তু আমার কাছে আছে, এম ভরের একটা বস্তু, এর মধ্যে এ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে, যখন আমি এদিক থেকে F1 পরিমাণে বল দিছি এবং এই দিক থেকে F2 পরিমাণে কি করছে, আমরা বল দিছি। তাহলে এখানে দেখো এই বস্তুটার উপরে দুইটা বল কাজ করতেছে, কিন্তু এই দুইটা বল বিপরীত দিক থেকে কাজ করতেছে। তাহলে এখানেও কিন্তু তুমি F = ma এই জিনিসটা লিখতে পারবা না। কেন? দেখো এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে,
একের অধিক পরিমাণে বল, তখন আমাদের এখানে কি এই যে লব্ধি বল এইটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে, যে সামেশন অফ এফ। তার মানে বুঝতেছি এই এম ভরের বস্তুর উপরে একের অধিক পরিমাণে কি আছে, বল আছে। ওকে, এখন দেখো এই দুইটা বল কি বিপরীত দিক থেকে কাজ করছে না? তো একই দিক থেকে কাজ করলে আমরা কি করব, যোগ করে দিব। আর বিপরীত দিক থেকে যখন কাজ করবে তখন দুইটা বলের লব্ধি হবে কি, তাদের বিয়োগ ফলের সমান। ওকে, তাহলে এখানে আমরা ডিরেক্ট মাইনাস সাইনটা ব্যবহার করব না, আমরা এই সাইনটা ব্যবহার করব, ইকুয়ালস টু হচ্ছে এম এ। এই যে এটা দ্বারা কি বুঝাইতেছে, মানে দেখো দুইটা বিয়োগফল বলছি না, তাহলে বিয়োগফল কি হইতে পারে, f1 মাইনাস f2 এটাও হইতে পারে, f2 মাইনাস f1 এটাও হইতে পারে। এখন এখানে কোন বলটা বড় এটা তো আমরা জানি না, আমি কি জানতেছি সিনারি থেকে মান না বলে দিলে আমার পক্ষে বলা সম্ভব না। বুঝতেছো, বিয়োগফল মানে কি, আমরা বড় থেকে ছোটকে বিয়োগ করি। তাহলে এখানে কোন বলটা বড় এটা কিন্তু আমি জানি না, এর জন্য আমরা এই সাইনটা ব্যবহার করি। এটা দ্বারা বুঝাইতেছে যার মানটা বড় হবে তার মানটা আগে বসবে, মাইনাস যার মানটা ছোট হবে সেটা। যদি f1 এর মানটা কি হয়, বড় হয়, তাহলে f1 মাইনাস f2 হবে, আর যদি f2 এর মানটা বড় হয় তাহলে f2 মাইনাস কি হবে, f1 হবে। বুঝতে পারছি কথা? এই হচ্ছে আমাদের লব্ধি বলের কনসেপ্ট। আরেকটা জিনিস মাথায় রাখবা, লব্ধি বল কিন্তু সমজাতীয় ভেক্টর রাশির মধ্যে হবে। কথা বুঝতে পারছো? লব্ধি বল বা যে কোনো ভেক্টর রাশির যে লব্ধি তোমরা বের করবা, এই যেমন লব্ধি বের করছি আমি কার, বলের আর বলের বের করছি। বুঝতে পারছো কথা? তাহলে ভেক্টর রাশির যে লব্ধিগুলো হয় এটা কিন্তু সমজাতীয় রাশির মধ্যে হয়। তুমি কখনো বলের সাথে বেগের লব্ধি পাবা না। কথা বুঝতে পারছো? বলের সাথে বলের লব্ধি হবে, বেগের সাথে বেগের লব্ধি হবে, সমজাতীয় রাশি হইতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে এই যে লব্ধি জিনিসটা, এটা লব্ধি বল বের করছি আমরা, এখানে লব্ধি অন্য যে কোনো ভেক্টর রাশি হইতে পারে। বুঝতে পারছি কথা? তো ভেক্টর লব্ধি যে জিনিসটা হয় সেটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির হয়। বুঝতে পারছো কথা? এবং তাদের লব্ধি বের করতে হলে দুইটাকে সমজাতীয় হইতে হবে, বেগ বল এরকম হইতে হবে, সরণ। বুঝতে পারছো কথা? কখনো সরণের সাথে বেগ হবে না, বেগের সাথে বল হবে না, এদের কখনো লব্ধি হবে না। বুঝতে পারছি কথা? আরেকটা জিনিস মাথায় রাখবা, যে ধরো এটা হচ্ছে আমার m1 ভরের বস্তু, এর উপরে আমি f1 পরিমাণে বল প্রয়োগ করছি, আর এটা ধরো আমার m2 ভরের বস্তু, এর উপরে আমি f2 পরিমাণে বল প্রয়োগ করছি। এখন দেখো এই দুইটা বল কি দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করছে না? দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করা মানে বোঝাইতেছে এদের দুইজনের ক্রিয়া বিন্দু হচ্ছে আলাদা। তো যখন দুইটা ভেক্টর দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করবে অথবা দুইটা ভিন্ন ভিন্ন ক্রিয়া বিন্দুতে কাজ করবে, তখনও কিন্তু তাদের লব্ধি বের করা যাবে না। মানে তুমি কখনো এখানে f1 আর f2 লব্ধি বের করতে পারবা না। কেন? কারণ এই দুইটা বলে আমার দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করছে। এখানে আমরা লব্ধি বের করতে কেন পারছি? কারণ দেখো আমার f1 আর f2 দুইটাই একটা বস্তুর উপরে কাজ করছে। এখানেও দেখো f1 এবং f2 দুইটাই একটা বস্তুর উপর কাজ করছে, এই জন্য এদের দুজনের লব্ধি এখান থেকে আমরা বের করতে পারছি। কিন্তু এখানে কখনো লব্ধি বের করা যাবে না। বুঝতেছো কথা? লব্ধি বের করতে হলে সমজাতীয় রাশি হইতে হবে, আর কি হইতে হবে, ক্রিয়া বিন্দু একই হইতে হবে, তাছাড়া আমরা কখনো লব্ধি বের করতে পারি না। বুঝতেছো কথা? তাহলে এটাই ছিল আমাদের লব্ধি বলের কনসেপ্ট। এখন এইটাকে কাজে লাগাই আমরা কি করব, কোন একটা তলে যদি ঘর্ষণ বল থাকে তাহলে সেই ক্ষেত্রে বলের সমীকরণটাকে আমরা কিভাবে লিখি, এই জিনিসটা এখন আমরা একটু দেখব। তো খেয়াল করো, আগে এটা মানে মেন পড়াশোনায় যাওয়ার আগে একটু আমি আইডিয়া দিই আসলে ঘর্ষণ বল জিনিসটা আমাদের কি বুঝাইতেছে। তো ধরো এইটা হচ্ছে একটা তল, এই যে আমার এই হাতটা হচ্ছে তল, আর এই তলের উপরে এই হাতটা ধরো কোন একটা বস্তু এখানে আছে। এখন এই তলের উপর দিয়ে আমার এই যে বস্তুটা গতিশীল হইতে যাবে, মানে এই তলের উপর দিয়ে গতিশীল হইতে যাবে। তো যখন ও গতিশীল হইতে যাবে তখন এ যেই দিকে গতিশীল হচ্ছে এর বিপরীত দিকে এই তল একটা বাধাদানকারী বল দিবে। মানে ও গতিশীল হইতে চাবে কিন্তু এই তলটা ওর গতিশীল হইতে দিবে না, ওই গতির বিরুদ্ধে একটা বিপরীত বল দিবে। তাহলে এখানে যে বলটা কাজ করে বস্তুটাকে গতিশীল হইতে দেয় না, এই বলটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। কথা বুঝতে পারছো? তার মানে একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু গতিশীল হইতে চায়, তারা যে স্পর্শ তলটা যে একটাকে যে স্পর্শ করছে, ওই স্পর্শ তলে এক ধরনের বাধাদানকারী বল কাজ করে, ওই বাধাদানকারী বলটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। কথা বুঝতে পারছো? তাহলে ঘর্ষণ বল হচ্ছে এক ধরনের বাধাদানকারী বল, যেই বলটা বস্তুর গতির বিপরীতে কাজ করে। তোমরা এটার আরো অনেক মানে আপডেট কেস দেখবা, তো আমাদের জন্য আমাদের লেভেল পর্যন্ত যতটুকু দরকার আমরা অতটুকুই শিখবো। বুঝতে পারছি কথা? তাহলে আমরা কি পেলাম, যে ঘর্ষণ বল হচ্ছে কি
একটা বাধাদানকারী বল। যখন একটা বস্তুর উপর দিয়ে অথবা একটা তলের উপর দিয়ে অন্য আরেকটা বস্তু কি হইতে যাবে, গতিশীল হইতে যাবে, তখন ওই তল আর ওই বস্তুর অথবা বস্তু আর বস্তুর স্পর্শ তলে এক ধরনের বাধাদানকারী বল কাজ করে, যেটা গতির বিপরীতে কাজ করে। ওই বাধাদানকারী বলটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। বুঝতে পারছো কথা? এখন বস্তুকে আমরা যে তলগুলাতে গতিশীল করি ভাইয়া, ওই তলটা দুই রকমের হয়। তল দুই রকমের হয়। কেমন? একটা হচ্ছে মসৃণ তল, মসৃণ তল, আর একটা হচ্ছে অমসৃণ তল, অমসৃণ। তো আমাদের যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ছোট হাতের এফ দ্বারা, ফ্রিকশন। ছোট হাতের এফ দ্বারা আমরা কি করি, ঘর্ষণ বলটাকে প্রকাশ করি। তো যেটা অমসৃণ, যেটা হচ্ছে অমসৃণ তল, যেটা অমসৃণ তল, অমসৃণ, তাহলে ওখানে ঘর্ষণ বলের পরিমাণটা কি হয়, বেশি হয়। আর এটা মসৃণ তল, একটা মসৃণ তল, তো ওখানে ঘর্ষণ বলের পরিমাণটা কি হয়, খুবই কম হয়, মানে খুবই অল্প। চাইলে আমরা জিনিসটাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তো এই জন্য মসৃণ যে তলগুলো থাকে সেই তলের ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল নিয়ে কাজ করি না, আমাদের কাজ হয় অমসৃণ তলকে কেন্দ্র করে। যেই তলে ঘর্ষণ বলের একটা ভ্যালু থাকে, তুমি চাইলেই যেই ভ্যালুটাকে বাদ দিতে পারবা না, তোমাকে হিসেবের মধ্যে নিতেই হবে। কথা বুঝতে পারছো? তো ধরো আমরা এখন একটা অমসৃণ তল নিয়ে চিন্তা করতেছি। ধরো আমাদের কাছে একটা অমসৃণ তল আছে। তো ধরো এটা হচ্ছে একটা অমসৃণ তল, এটা হচ্ছে একটা অমসৃণ তল। এই তলে যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের মানটা হচ্ছে ছোট হাতের এফ নিউটন। ওকে, এখন এই তলের উপরে ধরো আমার একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু। এই বস্তুর উপর আমরা কি করছি, এফ পরিমাণে বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার কারণে এর যে ত্বরণটা হয়েছে, সেই ত্বরণের মানটা হচ্ছে এ মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝতে পারছো? তাহলে এই বলটা আমরা বস্তুর উপর প্রয়োগ করছি যেন বস্তুটাকে গতিশীল করতে পারি। তাহলে এই বলটাকে আমরা বলি হচ্ছে প্রযুক্ত বল, মানে যেই বল দ্বারা আমি বস্তুর উপর প্রয়োগ করে বস্তুকে গতিশীল করতে চাবো, সেই বলের মানটা হচ্ছে কি আমার প্রযুক্ত বল। আর এখানে ঘর্ষণ বল কতটুকু, এই ছোট হাতের এফ নিউটন। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, এই ঘর্ষণ বলের তো একটা ভ্যালু আছে, তাই না? 2, 4, 5 যাই হোক, একটা ভ্যালু আছে। তুমি যদি কখনো ধর একটা তলের উপর বস্তু আছে, ওই তলের ঘর্ষণ বলের মান হচ্ছে 5 নিউটন। তুমি যদি কখনো 5 নিউটনের কম পরিমাণে বল দাও, তখন কিন্তু ওই তলের উপর দিয়ে ওই বস্তুটাকে তুমি গতিশীল করতে পারবা না। তার মানে একটা তলের উপর দিয়ে বস্তুকে গতিশীল করতে হলে ওই তলের উপর যে ঘর্ষণ বলটা কাজ করতেছে তার চাইতে বেশি পরিমাণে বল দিতে হবে আমাকে। কথা বুঝতে পারছো? তার চাইতে বেশি পরিমাণে বল দিলে বস্তুটা কি হবে, গতিশীল হবে। কম বল দিলে কখনো বস্তুটা গতিশীল হবে না। বুঝতে পারছো? এখন বাধাই 5, তুমি দিচ্ছ 2 বা 3, তাহলে কি তুমি বস্তুটাকে গতিশীল করতে পারবা? পারবা না। হ্যাঁ, আরেকটা কেস কি, যদি বলো যে ভাই যদি সমান হয়, তখন ঘর্ষণ বলো 5 নিউটন, আমি প্রযুক্ত বল দিলাম 5 নিউটন, তখন কি হবে? তখন বস্তুটা গতিশীল হবে না, বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। মানে সে মানে একদম একদম সর্বশেষ পর্যায়ে থাকবে, যে আরেকটু বল দিলে গতিশীল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? মানে একদম গতিশীল হওয়ার উপক্রম হবে যখন তুমি ঘর্ষণ বলের সমপরিমাণে বল প্রয়োগ করবা, একদম গতিশীল হয়ে যাবে না। ওর চাইতে বেশি পরিমাণে বল দিলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। আর সমান দিলে কেবল গতিশীল হওয়ার উপক্রম হবে, মানে গতি গতি একটা ভাব আসবে তার মধ্যে। বুঝতে পারছো কথা? ওকে, ফাইন। তাহলে ধরো এই বস্তুটার কথা আমি চিন্তা করছি, তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে কত, এফ। ঘর্ষণ বল হচ্ছে কত, ছোট হাতের এফ। তাহলে এই বস্তুর উপর কয়টা বল আছে, 2টা বল, তাই না? তাহলে এই যে এ ত্বরণটা সৃষ্টি হয়েছে, এখন এই ত্বরণটা কিন্তু শুধু এই এফ এর কারণে হয়নি, অথবা এই এফ এর কারণে হয়নি। তার মানে এই যে ত্বরণটা হয়েছে, এই 2টার কারণে কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এখানেও আমি কি করতে পারবো না, এই যে আমাদের এফ ইকুয়ালস টু এম এ, এই জিনিসটা ব্যবহার করতে পারবো না। আমাকে কি ব্যবহার করতে হবে, সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে কত, এম এ। কারণ এখানে 2টা বল কাজ করতে, একটা হচ্ছে প্রযুক্ত বল, একটা হচ্ছে কি ঘর্ষণ বল। ওকে, এখন তাহলে সামেশন এফটাকে আমার কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে আমি বল দিছি এই দিকে গতিশীল করার জন্য, তাহলে গতির দিক হচ্ছে এইটা। তাহলে ঘর্ষণ বল কি করে, গতির বিপরীতে কাজ করে। তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে কোন দিকে, এই দিকে, এই দিকে। তার মানে এই বল আর এই বলের দিক হচ্ছে উল্টা। তাহলে উল্টা হলে আমরা কি করে দিই, বিয়োগ করে দিই। কোথা থেকে কোথা বিয়োগ করি, বড় থেকে ছোটকে বিয়োগ করি। তো যেহেতু এর মধ্যে ত্বরণ আছে, তার মানে অবশ্যই আমার এই এফ এর মানটা বড়, এর জন্য তো গতিশীল হয়েছে। এর চাইতে কম হলে তার গতিশীল হতো না। তাহলে বড় কি আমার এখানে এফ, তাহলে এখানে কি হবে, এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত, এম এ। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটাকে আমরা ডিরেক্ট ব্যবহার করব। এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত, এম এ। তার মানে যখন তলে ঘর্ষণ বল থাকবে না, ছোট হাতের এফ থাকবে না, তখন আমরা ডিরেক্ট লিখবো এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ।
আর যখন ঘর্ষণ বল থাকবে তখন এটাকে সাজায় লিখবো কি এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। তখন কিন্তু এফ ইকুয়ালস টু এম এ আর লিখবো না, এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত এম এ। বুঝতে পারছি কথা? তাহলে ঘর্ষণ বল কোন একটা তলে থাকলে আমরা বলের সমীকরণ হিসেবে কাকে ব্যবহার করব, এইটাকে, এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত এম এ। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তো এই ঘর্ষণ বল নিয়ে আমরা আরেকটু জানবো। সেই জিনিসটা জানার আগে আমরা আরেক নিউটনের তৃতীয় সূত্রটা একটু দেখব। দেখো, যখন প্রথম আমি মেইন টপিকগুলো লিখে দিছিলাম তখন বলছিলাম না যে ঘর্ষণ বল যখন আমরা শিখবো তখন নিউটনের তৃতীয় সূত্রটা শিখবো। তো এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রটা শিখে এরপরে হচ্ছে ঘর্ষণ বলের হচ্ছে কি আরেকটা আপডেটের একটা ইকুয়েশন আমরা এখানে নিয়ে আসবো। তো নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, ওকে। এই সূত্রটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কি ছিল এটা? এটা ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তার মানে তুমি যদি একটা বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করো, তাহলে ওই বস্তুটাও তোমার উপর কি করে 10 নিউটন বল প্রয়োগ করে। তুমি যতটুকু দিবা ও কি করবে ততটুকু দিবে। এজন্য একটা কথা খুবই প্রচলিত যে পৃথিবীতে যত বলই কাজ করে না কেন সকল বল জোড়ায় কাজ করে। মানে কোন একটা জায়গায় যদি বল কাজ করে তাহলে ওর এগেইনস্ট আরেকটা বল অবশ্যই থাকবেই। কথা বুঝতেছো? এটা আমাদের ওই কথাটাই বলছে যে প্রত্যেক ক্রিয়ারই এটি সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে এখানে একটা কথা মিসিং আছে, যে কথাটা খুবই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, এই যে ক্রিয়া বল আর এই যে প্রতিক্রিয়া বল, এরা দুইজন কিন্তু কখনো একটা অবজেক্টের উপর কাজ করে না, সবসময় ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর কাজ করে। মানে কি, ধরো এটা হচ্ছে একটা বস্তু, তুমি এই বস্তুর উপর কি করছো, এফ পরিমাণে বল দিছো, তাহলে এই বস্তু কি করবে, তোমার উপরে বিপরীত দিকে কি করবে, এফ পরিমাণ একটা বল দিবে। তাহলে এই এফ কাজ করছে বস্তুর উপরে, আর এই এফ কাজ করলো কার উপরে, তোমার উপরে। দুইটা কি ভিন্ন বস্তুর উপর কাজ করছে না? এজন্য মাথায় রাখবা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। মানে পৃথিবী যদি তোমারে টানে, তুমিও পৃথিবীরে কি করতেছো, সম পরিমাণে বলে টানতেছো। কথা বুঝতে পারছো? তাহলে একটা যদি ক্রিয়া হয় আর একটা হচ্ছে কি প্রতিক্রিয়া। পৃথিবী আমাদের যতটুকু বলে টানে, আমরাও তাকে কি করি, ওই সেম পরিমাণ বলেই টানি। ওকে, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবো। ওকে, এখন আসো আমরা একটা স্পেশাল কেস দেখবো, যে জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বলের যে ঘর্ষণ বলটা আছে এই সমীকরণের জন্য। তো ধরো আমি এরকম একটা তলের কথা চিন্তা করছি, এরকম একটা তল, এই তলের উপরে ধরো আমার একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা এম ভরের একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে ধরো এম কেজি। ওকে, তাহলে এই বস্তু কি পৃথিবী কি করতেছে, এমজি পরিমাণ বলে টানতেছে। হ্যাঁ, এমজি পরিমাণ বলে একটা বলে টানতেছে। তাহলে ও কি করতেছে, পৃথিবীরে ওই একই বলে টানতেছে, তার দিকে টানতেছে না? তাহলে এটা হচ্ছে এটা ক্রিয়া প্রতিক্রিয়ার জোড়া। পৃথিবীরে ও টানতেছে, ও পৃথিবীরে কি করতেছে, টানতেছে। পৃথিবী ওরে টানতেছে, ও পৃথিবীকে টানছে, পৃথিবী কি করতেছে, ওকে টানতেছে। তাহলে এটা হচ্ছে কি একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। এখন দেখো, পৃথিবী যখন ওরে টান দিচ্ছে যখন, ওই টানটাকে আমরা কি বলতেছি, তার ওজন বলতেছি, তাই না? তার ওজন বলতেছি না? পৃথিবী যে বলে টানে সেটাকে আমরা কি বলি, তার ওজন বলি। তাহলে ওকে যখন পৃথিবী টান দিচ্ছে তখন ও ওই ওজনের সমপরিমাণ একটা বল কি করতেছে, যে তলের উপরে আছে ওই তলের উপরে প্রয়োগ করতেছে। পৃথিবী যখন ওটা টান দিচ্ছে, ও পৃথিবীকে টানছে, ঠিক আছে, এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া যেটা আমরা বুঝছি। কিন্তু যখন পৃথিবীর টান দিচ্ছে, ও তার নিচের দিকে যাচ্ছে না, ও তলের উপরে আছে, তাই না? তলের উপরে। তাহলে এই বস্তুটা কি করবে, তলের উপরে পৃথিবীর যেই বলে টানতেছে সম পরিমাণে কি করবে, একটা বল দিবে। তাহলে ও এই তলের উপরেও এই যে এমজি, এই সম পরিমাণে কি করবে, একটা বল দিবে। এমজি মানে কি, তার ওজন। তাহলে এটা হচ্ছে কি তলের উপর তার একটা ক্রিয়া বল, এবং তলও রে কি করবে, বিপরীত দিকে কি করবে, আরেকটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই যে এমজি পরিমাণ বল দিল, আবার ও কি করবে, এই তল থেকে উপরের দিকে কি করে আরেকটা বল পাবে, যেটাকে আমরা বলি অবিলম্বিক প্রতিক্রিয়া বল। এই যে আর, এটাকে আমরা বলি কি, প্রতিক্রিয়া বল। কথা বুঝতে পারছো? তাহলে এই নিচের দিকে কাজ করতেছে কত, এমজি। তাহলে সমপরিমাণ বল একটা কি করবে, উপরের দিকে কাজ করবে। আমার যে আর, সেই আর এর মানটাও কত হবে, এমজি হবে। বুঝতেছো কথা? তাহলে এখানে কিন্তু টোটাল 4টা বল আছে, আমরা 2টা বল এখানে হাইড করে রাখছি,
একটা বল কি পৃথিবী ওরে টান দিচ্ছে, পৃথিবী ওরে টান দিচ্ছে, ও পৃথিবীকে টান দিচ্ছে, এটা হচ্ছে একটা জোড়া, এটা হচ্ছে একটা জোড়া। আর পৃথিবী যখন ওরে টান দিচ্ছে ওর টানের মানটা কত হচ্ছে mg, তাহলে ওই সমপরিমাণ একটা বল সে এই তলের উপরে দিচ্ছে। এরপরে তলও ওরে কি করতেছে বিপরীত দিকে আরেকটা বল দিচ্ছে, যেটার মান হচ্ছে কি ওই ক্রিয়া বল অর্থাৎ তার ওজনের সমপরিমাণ। এটা হচ্ছে আমাদের অবিলম্বিক প্রতিক্রিয়া বল, আর ইকুয়াল হচ্ছে কত mg। বুঝতে পারছো কথা? তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে একটা তলের উপর 10 কেজি ভরের বস্তু আছে, এর অবিলম্বিক প্রতিক্রিয়া বলের মান কত, তাহলে 10 কেজি ভর, তাহলে ওজনের সমান হচ্ছে প্রতিক্রিয়া বল, তাহলে 10 × 9.8, তাহলে 98 নিউটন হচ্ছে প্রতিক্রিয়া বল। এগুলো এমসিকিউতে আসবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে একটা কেস। হ্যাঁ, এখন এই জিনিসটাকে কাজে লাগাই আমরা আরেকটা সূত্র এখান থেকে নিয়ে আসব। সেই জিনিসটা কি, যে অনেক সময় কোন একটা তলে ঘর্ষণ বল ডিরেক্ট বলে দেয়া থাকবে প্রশ্নে, আর প্রশ্নে বলে না দিয়ে আরেকটা জিনিস বলা থাকবে, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আমরা এখন এই ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি, এই জিনিসটা একটু দেখব। সেটা কি বললাম ভাইয়া? ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, ঘর্ষণ গুণাঙ্ক এটা কি বোঝাচ্ছে? যে ধরো এটা হচ্ছে একটা তল, এই তলে এখানে আমার m ভরের একটা বস্তু আছে। তাহলে m ভরের যদি বস্তু থাকে, তাহলে এই তল কর্তৃক উপরের দিকে সে কি করতেছে, r = mg প্রতিক্রিয়া বল পাচ্ছে। ক্রিয়া বলটা আমি আর এখানে দেখাইলাম না, তাহলে উপরের দিকে সে r = mg একটা প্রতিক্রিয়া বল পাচ্ছে। তো ধরছি এই তলের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের মানটা হচ্ছে f নিউটন, ছোট হাতের f নিউটন। তো ঘর্ষণ গুণাঙ্ক কি বলতেছে? ঘর্ষণ গুণাঙ্ক বলতেছে এই যে তলের যে ঘর্ষণ বল আর এই যে প্রতিক্রিয়া বল, এদের যে অনুপাতটা, ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া বল এদের যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা বলি ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে একটু যদি লিখি আমি, তাহলে সেটা কি, তলের ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের সংজ্ঞা, ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা। ওকে, এখন খেয়াল করো, এই যে ঘর্ষণ গুণাঙ্ক, একে আমরা প্রকাশ করা হয় মিউ। এই যে ইউ লেখো না, ইউ লিখে এরকম দুই সাইডে দুইটা নেজ দিয়ে দিবা। কথা বুঝতে পারছো? তাহলে এই যেটা, এটাকে আমরা বলি হচ্ছে মিউ, তাহলে ঘর্ষণ যে গুণাঙ্ক, এটাকে প্রকাশ করি আমরা কি দ্বারা? মিউ দ্বারা। তাহলে এই মিউ সমান আমরা কি বলতে পারি বলো তো? কি বলছে? ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল এদের অনুপাত। তাহলে ঘর্ষণ বল কত? f, প্রতিক্রিয়া বল হচ্ছে কত? r। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, মিউ = কত? f ডিভাইডেড বাই হচ্ছে কত? r। বুঝতে পারছো কথা? f ডিভাইড বাই হচ্ছে কত? r। এটার কিন্তু কোনো একক নাই, মিউ এর কোনো একক নেই। কেন? উপরে কি আছে? ঘর্ষণ বল, নিচে কি আছে? প্রতিক্রিয়া বল। তাহলে দুইটাই বল, তাহলে নিউটন কি যাবে? কাটাকাটি যাবে। এই জন্য মিউ এর কোনো একক নেই। বুঝতে পারছো কথা? ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের মিউ। এখন দেখো তো, এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে এখান থেকে বলা যায় না যে f = কত? মিউ ইন্টু হচ্ছে কত? r। এই যে r গুণন হয়ে গেল, তাহলে এখানে নিচে মনে 1 আছে, তাহলে f × 1 f আর মিউ ইন্টু কত? r। এখন দেখো এই যে r, এই r এর মানটা কার সমান? mg এর সমান। আমরা কি বলতে পারি? বা f = মিউ ইন্টু mg। তাহলে এটা হচ্ছে কি, কোন একটা তলের ঘর্ষণ গুণাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঘর্ষণ বল বের করার ইকুয়েশন f = মিউ mg, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, m হচ্ছে ভর, আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, যে বললাম না শুরুতে, অনেক সময় প্রশ্নে ঘর্ষণ বলের কথা ডিরেক্ট বলা থাকবে, আর অনেক সময় ঘর্ষণ বলের কথা না বলে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিবে। তখন ওই যে আমার f - f = যে ma, এই যে ফর্মুলাটা আমরা পড়লাম না, তখন কি করতে হবে? এই f এর মানটা তোমাকে এই সূত্র দিয়ে বের করে নিয়ে পরে বসাইতে হবে। একটাই ডিরেক্ট বলা থাকবে যে ঘর্ষণ বলের মান হচ্ছে 10 নিউটন, তখন তুমি এখানে ডিরেক্ট ঘর্ষণ বল বসাই দিবা। আর অনেকটা ক্ষেত্রে ঘর্ষণ বল না বলে দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক বলবে, যে ঘর্ষণ গুণাঙ্ক 0.05, তখন তোমাকে ঘর্ষণ বলের মানটা আলাদাভাবে বের করে নিয়ে এসে
পরে এই সমীকরণের এই জায়গায় তোমাকে কি করতে হবে, বসাইতে হবে। বুঝতেছো কথা? এই হচ্ছে আমাদের বিষয়াদি, বুঝছো? তাহলে কি, যদি আমরা সামারিতে আসি তাহলে কি, যখন একটা বস্তুর উপর একটা বল কাজ করবে তখন আমরা কি লিখবো, F = ma। যখন ঘর্ষণ বল থাকবে তলে তখন আমরা কি করব, F - F = ma এটা ব্যবহার করব। আর ঘর্ষণ বল না বলে দিয়ে যদি ঘর্ষণ গুণাঙ্ক বলে দেয় তাহলে F ছোট হাতের F μmg এটা দিয়ে F এর মানটা বের করে তারপরে আমরা কি করব, ওই সমীকরণে বসাবো। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝতে পারছি। তো এই ছিল আমাদের এখানকার বিষয়াদি। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবে, এমসিকিউতে আসে যে ঘর্ষণ যে বল, এই ঘর্ষণ বলটা আমরা টোটাল 4 রকমের পাবো। 4 রকমের ঘর্ষণ বল আছে। কি কি? একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। সেকেন্ড হচ্ছে গতি ঘর্ষণ, 4টা, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এই 4টা, স্থিতি, গতি, আবর্ত আর হচ্ছে প্রবাহী। তো স্থিতি ঘর্ষণ কি বুঝাইতেছে, যে ধরো এরকম, এটা হচ্ছে ধরো কোন একটা তল বা কোন একটা বস্তু, এর উপরে ধরো আরেকটা বস্তু আছে, একটার সাপেক্ষে যখন আরেকটা স্থির থাকবে, বুঝতেছো কথা? মানে স্থির, এটাও স্থির এটাও স্থির, এখানে যে ঘর্ষণ বলটা কাজ করে এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। এটাকে আমরা বলি কি, স্থিতি ঘর্ষণ। এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। বুঝতে পারছি কথা? স্থিতি ঘর্ষণ। আর যখন এটা ধরো স্থির, এর উপর দিয়ে এই বস্তুটা গতিশীল, যে এম ভরের যে বস্তুটা এ ধরে দিকে গতিশীল হয়ে গেছে, এই স্থির আছে, তখন এখানে যে ঘর্ষণ বলটা কাজ করে সেই ঘর্ষণ বলটাকে আমরা বলি গতি ঘর্ষণ। এটাকে আমরা কি বলি, গতি ঘর্ষণ। তার মানে যখন দুইজনই স্থির তখন কি, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণকে প্রকাশ করা হচ্ছে Fs দ্বারা। এটা হচ্ছে কি আমাদের স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। আর একটা স্থির, এর উপর দিয়ে বস্তুটা গতিশীল হয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে গতি ঘর্ষণ। এটাকে প্রকাশ করা হচ্ছে Fk দ্বারা, Fk। এটা হচ্ছে কি, গতি ঘর্ষণ। তো দেখবো অনেক জায়গায় এরকম যে আমরা F - F = কি পড়ছি, ma পড়ছি না, দেখবে এখানে অনেক সময় Fs দেয়া থাকতে পারে, Fk দেয়া থাকতে পারে, এরকম কিছু দেয়া থাকতে পারে। তো এই জিনিসটা আসছে কোথা থেকে, এখান থেকেই। তবে মেইন ইকুয়েশন হচ্ছে এটা। স্থিতি ঘর্ষণের কথা বললে এখানে Fs বসাই দিবা, গতি ঘর্ষণের কথা বললে এখানে Fk বসাই দিবা। বুঝতে পারছি কথা? আবার ওই যে মিউ চেঞ্জ হয়, মিউ কি, ওই যে স্থিতি হইলে পারে μs আর গতি হইলে আমরা কি করি, μk, এটা দ্বারা প্রকাশ করি। এই কিছুই না, জাস্ট এইগুলাই। স্থিতি হলে s, গতি হলে কি, k বসাবা, এইটুকুই। তাহলে দুইটা ঘর্ষণ আমরা পড়লাম, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ, আর একটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি, ধরো এটা একটা তল, এই তলের উপর দিয়ে কোনো বস্তু এরকম গড়াইতে যাচ্ছে, এরকম ধরো এরকম গড়াইতে যাচ্ছে, তখন যে ঘর্ষণ বলটা কাজ করে ওইটাকে আমরা বলি হচ্ছে আবর্ত ঘর্ষণ। বুঝতে পারছো কথা? আরেকটা হচ্ছে কি, প্রবাহী ঘর্ষণ। তার মানে কোনো প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে যখন কোনো একটা বস্তু গতিশীল হবে তখন যে ঘর্ষণ বলটা কাজ করে ওইটাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। তোমাকে প্রশ্নের মধ্যে কি বলবে, যে একজন ব্যক্তি প্যারাশুট নিয়ে নিচে নামতেছে, তোমাকে এমসিকিউতে বলবো ওখানে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করছে, তাই এটা কি হবে, প্রবাহী ঘর্ষণ। বলবে একটা মাছ পানির মধ্যে দিয়ে চলতেছে, তাহলে এখানে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করবে, তাহলে সেটা কি হবে, প্রবাহী ঘর্ষণ। তো এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো মাথায় রেখো। ঠিক আছে? তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এখান থেকে যত রকমের ম্যাথ হওয়া সম্ভব, যত রকমের ম্যাথ, অনেকগুলো ম্যাথ সলভ করবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, এই জিনিসগুলো একটু বাসায় ভালো মতো পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।